যখন পৃথিবীর মানচিত্র বদলায় তখন রক্ত ঝরে। যখন ধর্ম, ভূখণ্ড আর রাজনীতির সীমানা আঁকা হয় তখন জন্ম নেয় ইতিহাসের ভয়াবহতম অধ্যায়। পৃথিবীর মানচিত্রে একটি ছোট্ট অঞ্চল, কিন্তু এই ছোট্ট ভূমি নিয়েই শতাব্দীর পর শতাব্দী ধরে বইছে রক্ত, বেদনা আর যুদ্ধের এক ভয়ানক ইতিহাস। হ্যাঁ, আমি বলছি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কথা। একটি ছোট্ট ভূখণ্ড, কিন্তু বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। একটি ভূমি, দুই জাতির চিরন্তন লড়াই, রক্তে রাঙা এক ইতিহাস যার শেষ নেই। একদিকে ইসরায়েল, অন্যদিকে ফিলিস্তিন। দুই জাতির দাবি একই জমিনে। রক্ত, অশ্রু আর ধ্বংসের মধ্য দিয়ে লিখিত হচ্ছে তাদের ইতিহাস। এখানে প্রতিটি পাথরের নিচে লুকিয়ে আছে বেদনার গল্প। এটা শুধুই ভূখণ্ডের দ্বন্দ্ব নয়, এটা ধর্ম, সংস্কৃতি আর জাতীয়তার সংঘাত। পৃথিবীর সবচেয়ে জটিল এই সংকটের নাম প্যালেস্টাইন ইসরায়েল সংঘাত। কিন্তু এই সংঘাতের শিকড় কোথায়? কেন আজও শান্তি আসেনি এই পবিত্র ভূমিতে? আজ আমরা ফিরে দেখব এই রক্তাক্ত ইতিহাসের প্রতিটি অধ্যায়। প্রশ্ন করব, কেন থামছে না এই যুদ্ধ? এর সমাধানই বাকি। রোকন টু ওয়ার্ল্ড নিয়ে এসেছে ইসরায়েল ফিলিস্তিন ইতিহাসের গভীর বিশ্লেষণ। চলুন সময়ের পাতায় ফিরে যাওয়া যাক, যা রক্তে লেখা, রাজনীতিতে রচিত আর মানবিক বেদনায় পূর্ণ। ইতিহাসে যে অঞ্চলটিকে আজ আমরা ফিলিস্তিন বা ইসরায়েল নামে চিনি, এক সময় এটি ছিল ক্যানন, পরে জুডিয়া, সামারিয়া এবং রোমানদের আমলে প্যালেস্টিনা। এই অঞ্চল ছিল ইহুদি, খ্রিস্টান ও মুসলমান তিনটি ধর্মের পবিত্র ভূমি। খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে রাজা দাভিদ ও পরে সুলাইমান গড়ে তুলেছিলেন প্রাচীন ইসরায়েল রাজ্য। তবে তা বেশি দিন টিকল না। বিজয়ী আশিরিয়ান, ব্যাবিলনীয়, পার্সিয়ান, গ্রিক, রোমান সবার হাত বদল হতে থাকে এই ভূমি। রোমান শাসনকালে ইহুদিদের বিরুদ্ধে কঠোর দমন নীতি চালানো হয়, যার ফলে বহু ইহুদি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। খ্রিস্টীয় 7ম শতকে ইসলাম উদ্ভবের পর খলিফা ওমর ইবনে খাত্তাবের নেতৃত্বে মুসলিম বাহিনী জয় করে জেরুজালেম। এরপরে দীর্ঘ প্রায় 1000 বছর এই অঞ্চল ছিল মুসলিম শাসনের অধীনে। উমাইয়া, আব্বাসীয় ও পরে উসমানীয়, যেটা অটোমান সাম্রাজ্য বলে পরিচিত, এই সময়েই এখানে গড়ে ওঠে এক মিশ্র সংস্কৃতি, যেখানে আরব, মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি একসঙ্গে বসবাস করত। আরবদের জন্য এটি শুধু একটি ভৌগোলিক অঞ্চল ছিল না, বরং ছিল তাদের প্রজন্মের বসতভূমি। 19 শতকে ইউরোপে ইহুদি জাতির প্রতি বৈষম্য, অত্যাচার ও গণহত্যার প্রেক্ষিতে জন্ম নেয় জায়ানবাদ, একটি রাজনৈতিক আন্দোলন যার লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন। এই সময় একজন অস্ট্রিয়ান ইহুদি, থিওডর হার্জেল, প্রস্তাব দেন ইহুদিদের পবিত্র ভূমি প্যালেস্টাইনে একটি জাতীয় আবাস গড়া হোক। ধীরে ধীরে ইউরোপ থেকে ইহুদিদের অভিবাসন শুরু হয় প্যালেস্টাইনে। তবে তখন এই ভূমিতে ছিল প্রায় 90% আরব জনগণ, যারা আতঙ্কিত হয়ে পড়ে তাদের ভূমিতে ইহুদি বসতি গড়ে তোলায়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এই অঞ্চল দখল করে নেয় এবং 1917 সালে বালফোর ঘোষণা দেয়, যেখানে বলা হয় ইহুদি জাতির জন্য একটি জাতীয় আবাস গঠনের পক্ষে ব্রিটেন সহমত। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে হলোকাস্টের ভয়াবহতা দেখে বিশ্বজুড়ে ইহুদি জনগণের জন্য রাষ্ট্র গঠনের দাবি জোরালো হয়। জাতিসংঘ প্রস্তাব দেয় প্যালেস্টাইনকে দুটি আলাদা রাষ্ট্রে ভাগ করা হোক, একটি ইহুদিদের জন্য, অন্যটি আরবদের জন্য। ইহুদি নেতারা প্রস্তাবে রাজি হয়, কিন্তু আরবরা তা প্রত্যাখ্যান করে, কারণ তারা মনে করেছিল এটি তাদের ঐতিহ্যগত ভূমি ভাগ করার একতরফা পরিকল্পনা। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে স্বাধীনতা। এরপর শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, যেখানে জর্ডান, মিশর, সিরিয়া, ইরাক একযোগে আক্রমণ চালায় ইসরায়েলের উপর। কিন্তু ইসরায়েল শুধু টিকে যায়নি, বরং প্রস্তাবিত সীমানার চেয়ে আরও বেশি অঞ্চল দখল করে নেয়। এর ফলে 7 লক্ষের বেশি ফিলিস্তিনি আশ্রয়হীন হয়ে পড়ে, যা ইতিহাসে পরিচিত নাকবা অর্থাৎ বিপর্যয় হিসাবে। এরপর আসে 1956, 1967 ও 1973 সালের যুদ্ধ। বিশেষ করে 1967 সালের 6 দিনের যুদ্ধ ছিল একটি টার্নিং পয়েন্ট।
এই যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম, সিনাই উপদ্বীপ ও গোলান হাইটস। ফিলিস্তিনিদের মাতৃভূমি আরও সংকুচিত হতে থাকে। অধিকৃত এই সব অঞ্চলে ইহুদি বসতি গড়ে তোলা হয়, যা আন্তর্জাতিক আইনে অবৈধ হলেও ইসরায়েল সরকার একে সমর্থন করে। ফিলিস্তিনি জনগণের ক্ষোভ বাড়তে থাকে এবং এর প্রতিক্রিয়ায় গড়ে ওঠে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এবং পরবর্তীতে হামাস। 1987 সালে শুরু হয় প্রথম ইন্তিফাদা, ফিলিস্তিনিদের গণজাগরণ ও প্রতিরোধ। এই সময় বিশ্ববাসী প্রথমবারের মতো সরাসরি দেখে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের দখলদারিত্বের চিহ্ন। 1993 সালে আসে অসলো চুক্তি, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ গঠিত হয় এবং দুই পক্ষ একে অপরকে স্বীকৃতি দেয়। তবে শান্তির আশায় তৈরি এই চুক্তি বাস্তবায়ন হয়নি। দুই নেতার মধ্যে আস্থার ঘাটতি, বসতি সম্প্রসারণ, হামলা ও প্রতিহিংসার ঘটনায় সব ভেস্তে যায়। 2000 সালে শুরু হয় দ্বিতীয় ইন্তিফাদা। এরপর থেকে গাজা ও পশ্চিম তীর দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে ফিলিস্তিনি রাজনীতি। ফাতাহ নিয়ন্ত্রণ করে পশ্চিম তীর আর হামাস নিয়ন্ত্রণ করে গাজা। 2007 সালে গাজায় ক্ষমতায় আসে হামাস। পরের বছর থেকেই ইসরায়েল ও মিশর মিলে গাজা উপত্যকাকে কার্যত একটি বিশাল খোলা জেলে পরিণত করে। সীমান্ত বন্ধ, আমদানি রপ্তানি সীমিত, বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি, এমনকি চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করত না নির্দিষ্ট অনুমতি ছাড়া। প্রায় 20 লাখ মানুষ গাজায় বন্দির মতো জীবন কাটাচ্ছিল। অন্যদিকে হামাস গোপনে অস্ত্র মজুত, সুড়ঙ্গ তৈরি ও প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছিল। এই অবরোধই পরবর্তীতে ছড়ায় আগুন। ডিসেম্বর 2008 হামাস ইসরায়েলের একের পর এক রকেট নিক্ষেপ শুরু করে। জবাবে ইসরায়েল চালায় অপারেশন কাস্ট লিড, গাজায় ব্যাপক হামলা। প্রায় 22 দিন ধরে চলে যুদ্ধ। 1300-র বেশি ফিলিস্তিনি নিহত হয়, যার বড় অংশই ছিল সাধারণ মানুষ। ইসরায়েলের 13 জন নিহত হয়। গাজায় হাসপাতালগুলো রক্তাক্ত হয়ে ওঠে, স্কুল, মসজিদ, ঘরবাড়ি কোনো কিছুই নিরাপদ ছিল না। 2012 সালে আবারও নতুন যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের অপারেশন পিলার অফ ডিফেন্স গাজা লক্ষ্য করে চালায় একের পর এক আক্রমণ। মাত্র 8 দিনে প্রায় 160 ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যেই আসে 2014 সালের ভয়ঙ্কর যুদ্ধ। এইবার যুদ্ধ চলে 50 দিন। প্রায় 2200 ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে ছিল 500-রও বেশি শিশু। ইসরায়েলের প্রাণহানি ছিল 73। সংবাদ মাধ্যমে দেখা যায় শিশুর কান্না, ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ, বিদ্যুৎহীন হাসপাতাল, আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ। বিশ্বব্যাপী ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে দুটি স্পষ্ট মেরু গড়ে ওঠে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের পাশে থাকে। প্রতিরক্ষা সহায়তা, প্রযুক্তি, কূটনৈতিক সমর্থন সবকিছুতেই তারা এগিয়ে। অন্যদিকে বহু উন্নয়নশীল দেশ, মুসলিম বিশ্ব, মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখায়। জাতিসংঘ বহুবার নিন্দা প্রস্তাব পাশ করে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। সাধারণ মানুষ প্রশ্ন তোলে, কেন একজন ফিলিস্তিনি শিশুর জীবন এক পাশ্চাত্য শিশুর সমান নয়? এখনকার গাজা জন্ম থেকেই যুদ্ধ দেখছে। তারা জানে না মুক্তভাবে ঘোরাঘুরি কাকে বলে। তারা জানে না পানির চাহিদা মানে কি। তারা জানে বিদ্যুৎ দিনে 3-4 ঘন্টা এলে সেটাই ভাগ্য। মনোবিজ্ঞানীরা বলেন, গাজার শিশুদের একটি বড় অংশ পিটিএসডি ভোগে। তারা রাতে ঘুমাতে ভয় পায়, কারণ ড্রোনের গর্জন তাদের পিছু ছাড়ে না। 2021 সালের মে মাসে পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পুলিশ আল আকসা মসজিদে ঢুকে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে, আর সেখান থেকেই শুরু হয় রকেট, বিমান হামলার পাল্টাপাল্টি লড়াই। 11 দিনের সংঘাত। গাজায় নিহত হয় 250+ মানুষ। ইসরায়েলে নিহত 13 জন। আবারও শিশুর মৃতদেহ, বিধ্বস্ত ভবন আর ভেঙে পড়া হাসপাতালের ছবি ভাইরাল হয়। এই সময় বিশ্বজুড়ে ফ্রি প্যালেস্টাইন আন্দোলন নতুন মাত্রা পায়। আরেক বিস্ফোরণ 2023 সালের 7 অক্টোবর। হামাস হঠাৎ করে ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। গাজার ভিতর থেকে 1000-এর বেশি রকেট, সীমান্ত পেরিয়ে যোদ্ধাদের প্রবেশ এবং ইসরায়েলি গ্রামে ভয়াবহ সহিংসতা। ইসরায়েল দাবি করে 1400 ইসরায়েলি নিহত হয়েছে, বহু নারী ও শিশুসহ।
এই ঘটনার পর ইসরায়েল শুরু করে প্রতিশোধের ভয়াবহ যুদ্ধ। গাজা শহরে শুরু হয় বিমান হামলা, স্থল অভিযান এবং সম্পূর্ণ অবরোধ। গাজা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাইরের জগৎ থেকে অভিযোগ ওঠে হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী শিবিরেও হামলা হয়েছে। হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষাধিক গৃহহীন। মানবিক সহায়তা ঢুকতে বাধা দেওয়া হয়, সাংবাদিক ও চিকিৎসকদের উপর আক্রমণের খবর আসে। এই সময় আর একটা যুদ্ধ সমান তীব্র হয়ে ওঠে, তথ্য ও প্রচার যুদ্ধ। কোনটা সন্ত্রাস আর কোনটা প্রতিরোধ সেটা নির্ধারণ করে যে আপনি কোন টিভি দেখছেন, কোন সংবাদপত্র পড়ছেন। পশ্চিমা মিডিয়া অনেক সময় ইসরায়েলের ভাষ্য প্রচার করে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে ভিন্ন চিত্র। গাজার মানুষের চোখ দেখানো বাস্তবতা, তথ্য নিয়ন্ত্রণ, ব্ল্যাক আউট, ইন্টারনেট বন্ধ, সব মিলিয়ে সাধারণ মানুষ বুঝতেই পারে না আসলে সত্য কি। 2008 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত একের পর এক সংঘর্ষ বহু প্রাণ হারিয়েছে। বিশেষ করে গাজা উপত্যকা হয়ে উঠেছে একটি বন্দি শিবির, যা এখনও চলমান রয়েছে। ইসরায়েল অবরোধ, হামাসের রকেট, পাল্টা বিমান হামলা, সবকিছুর মাঝে সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। একটা পুরো প্রজন্ম বেড়ে উঠেছে ধ্বংস, ভয় আর হতাশার মাঝে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আরব রাষ্ট্র সবাই চায় শান্তি, কিন্তু কেউই কার্যকর সমাধান দিতে পারছে না। বিশ্ববাসী আজও প্রশ্ন করে, এই যন্ত্রণার শেষ কোথায়? ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এখন আর কেবল এক ভূখণ্ডের লড়াই নয়, এটা এখন এক ঐতিহাসিক দায়, এক জাতিগত অস্তিত্বের প্রশ্ন আর এক অসীম মানবিক বিপর্যয়ের গল্প। বিশ্বের বড় শক্তিগুলো দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। তাদের সহায়তা ছাড়া ইসরায়েল এতদিন টিকে থাকতে পারত না। ইউরোপীয় ইউনিয়ন মাঝে মাঝে মানবিক সহায়তা দেয়, কিন্তু রাজনৈতিকভাবে দুর্বল। জাতিসংঘ বহু প্রস্তাব দেয়, নিন্দা জানায়, কিন্তু বাস্তবে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ। আর মুসলিম দেশগুলো, তাদের অবস্থান অনেক সময় আবেগ নির্ভর, কিন্তু বাস্তব পদক্ষেপ কম। ফলে গাজা আর পশ্চিম তীর থেকে ভেসে আসে সেই চিরপরিচিত চিৎকার, আমরা একা। প্রতি বছর নতুন করে শুরু হয় আলোচনা, কিন্তু শেষ হয় হতাশায়। অনেক বিশ্লেষক বলেন এই সংঘাতের বড় সমস্যা হলো নেতাদের ইচ্ছা শক্তির অভাব। ইসরায়েলের অনেক ডানপন্থী সরকার মনে করে পুরো ভূমি ঈশ্বর প্রদত্ত। তাদের কাছে ফিলিস্তিনি রাষ্ট্র মানে ইসরায়েলের সুরক্ষা হুমকি। ফিলিস্তিন পক্ষেও আছে বিভাজন, ফাতাহ পশ্চিম তীরে, হামাস গাজায়। এই বিভক্ত নেতৃত্ব কখনো একসাথে শান্তির কণ্ঠস্বর হতে পারেনি। আর রাজনীতির এই ব্যর্থতাই দিয়েছে উগ্রবাদী দলগুলোকে জায়গা। বিশ্ব রাজনীতির খেলোয়াড়রাও এক একজন এক এক পক্ষ নিয়ে বসে শান্তির নামে চলে চাপ সৃষ্টি, অস্ত্র বিক্রি, কূটনৈতিক প্রভাব বিস্তার। পূর্বে মিডিয়া ছিল ক্ষমতাবানদের হাতের কণ্ঠস্বর, কিন্তু এখন একটি ভিডিও, একটি পোস্ট, একটি শিশু মুখ কাঁপিয়ে দিতে পারে পুরো দুনিয়াকে। 2014 থেকে 2024 বিশেষ করে টিকটক, এক্স সাবেক টুইটার, ইনস্টাগ্রামে উঠে আসে রিয়েল টাইম ফুটেজ। মানুষ দেখছে শিশুদের আর্তনাদ, মসজিদ ধ্বংস, ডাক্তারের কান্না। এই সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র, যেখানে তথ্যই অস্ত্র। সত্য মুছে ফেলার আগেই ছড়িয়ে পড়ছে মানুষের প্রতিবাদ। তরুণ প্রজন্ম এখন প্রশ্ন তোলে, শান্তি চাই, কিন্তু কে দেবে? এখন প্রশ্ন, ফিলিস্তিন কি টিকে থাকবে? হ্যাঁ, যদি নেতৃত্বে আসে একতা, ফাতাহ ও হামাসের ঐক্য, যদি বিশ্ব রাজনীতি নিজেদের ভূমিকা পাল্টায়, যদি সাধারণ মানুষ ইসরায়েল ও ফিলিস্তিনি একত্রে বলে যুদ্ধ নয়, শান্তি চাই। কারণ সবচেয়ে বড় সত্য হচ্ছে, যুদ্ধ যতই চলুক শেষ পর্যন্ত জয় কারো নয়, কিন্তু হার সবার। এই সংকটের ইতিহাস যতটা গভীর, তার সমাধানও ততটা জটিল। কিন্তু একটা সত্য হলো, ইসরায়েল ও ফিলিস্তিনি উভয় জনগণই নিরাপত্তা ও স্বাধীনতা চাই। শুধু নেতৃত্ব নয়, দরকার মানবিক চেতনা, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এগিয়ে চলা। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আর ইসরায়েলের নিরাপত্তা, দুই যদি নিশ্চিত করা যায়, তবে হয়তো একদিন শেষ হবে এই দীর্ঘ বেদনার অধ্যায়।
এই ইতিহাস শুধু যুদ্ধ আর রাজনীতির গল্প নয়, এটা লাখ লাখ মানুষের জীবনের গল্প, যারা আজও বেঁচে আছে বুলেটের শব্দে, দেয়ালের ছায়ায় আর অনিশ্চয়তার অন্ধকারে। আজকের এই ভিডিও যদি মনে সামান্য হলেও মানবতার আলো জ্বালাতে পারে, তবে এই রোকন টু ওয়ার্ল্ড এর এই প্রচেষ্টা সার্থক। ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্নগুলো কখনো কখনো সহজ উত্তরের দিকে ফিরে তাকায়, ভালোবাসা, ন্যায় বিচার আর সহানুভূতির দিকে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এটা কেবল রাজনীতির গল্প নয়, এটা একজন শিশুর গল্প যার ঘর নাই, একজন মায়ের গল্প যার চোখে ঘুম নাই। এটা আমাদের সকলের গল্প, মানবতার গল্প। রোকন টু ওয়ার্ল্ড আপনাকে নিয়ে এসেছিল ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল অধ্যায়ে। আপনারা পাশে থাকুন, জানুন, ভাবুন, কারণ সচেতনতা থেকেই আসে পরিবর্তনের শুরু। শান্তি হোক, হোক মানবতার জয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ইতিহাস জানতে থাকুন, কারণ ইতিহাস জানলেই ভবিষ্যৎ বদলানো যায়।